প্ল্যান্টেশন, বিভিন্ন চেক ড্যাম, এগুলো দেখে এসে ওনারা রেস্টের জন্য এগুলোকে ফরেস্ট রেস্ট হাউস বলা। I really appreciate the question by Honorable MLA যে পর্যটকদের জন্য যদি এমন কিছু রেস্ট হাউসের দরকার হয়, right beside me the Honorable Tourism Minister is sitting, এটা ট্যুরিজম ডিপার্টমেন্টে, এন্ড বাকি কর্মচারী, সরকারি এমএলএ মিনিস্টার যেখানে থাকবেন তার জন্য কিন্তু ডাক বাংলোগুলো তৈরি হবে, রেভিনিউ ডাক বাংলো। সো তবে এইটুকু বলতে পারি যে আপনার প্রশ্ন আসার সাথে সাথেই আমি সাউথ ডিএফও ইনচার্জকে জিজ্ঞেস করলাম ব্যক্তিগতভাবে, উনি আমাকে উত্তর দিয়েছেন যে স্যার আমাদের এক্সিস্টিং যে ফরেস্ট রেস্ট হাউস থাইলিক, তিসা, কলাছড়াতে যেটা আছে, that itself is sufficient to cater the need of forest department, which is approximately 10 kilometers from Bonkul range. তো তাতেও দেখা যাচ্ছে আর্থিক সংস্কারের অভাবে আমরা চেষ্টা করছি, এটা সংস্কারের দরকার রয়েছে। ওয়ান্স উই ডু দি রিনোভেশন ওয়ার্ক, অন্তত সেখানেও কিছু পর্যটকরা যদি থাকতে চায় দে ক্যান স্টে। সো তারপরেও বলছি যদি রাইট প্রপোজাল মাননীয় বিধায়কের থেকে বা অন্যান্য দপ্তর থেকে যদি আসে যে ফরেস্ট ডিপার্টমেন্টকেই করতে হবে, দেন ডেফিনেটলি ফরেস্ট ডিপার্টমেন্ট উড লাইক টু থিঙ্ক অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু এই বিষয়টা এসছে, আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে দীর্ঘ 70-80 বছর ধরে কিছু কিছু লোক বসবাস করে এসছে স্থায়ীভাবে, কিন্তু আজকের দিনও ওনারা ফরেস্টে মানে ল্যান্ডের মধ্যে, যদিও সেটা স্টেট ফরেস্ট নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালের অধীনে রয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে স্থায়ীভাবে ওই সমস্ত জায়গায় বসবাস করে আসছে, এবং কিছু কৃষি জমিও সেখানে রয়েছে, কৃষক হিসেবে রয়েছে। আমার বিধানসভাতে যেমন মাছমারাতে প্রায় 4 শতাধিক পরিবার এইভাবে তারা ফরেস্ট ল্যান্ডের উপরই বসবাস করে আসছে। মাঝে মধ্যে ফরেস্ট থেকে ওদের কাছে নোটিশও যাচ্ছে। তো তারা মানে এটা এমন একটা পরিস্থিতিতে যে কোথায় যাবে, কাকে বলবে, ফরেস্ট থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। তো আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিনম্রভাবে আবেদন থাকবে, যদি কোনো আইনগতভাবে এটাকে দেখে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যদি ওই সমস্ত পরিবারকে কোনো স্থায়ীভাবে পাট্টা বা তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করা হয়, এই রাজ্যের হাজারো পরিবার উপকৃত হবে এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ আমরা করে দিতে পারবো। এটা আমার মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস যে সাপ্লিমেন্টারিটা করেছে, I really appreciate him for his supplementary questions. এই বিষয়টা after I took over as forest minister, আমি যখন দিল্লিতে যাই, I also expressed my concern on the same thing, যে এত পরিবার এখনো বন এলাকায় বসবাস করছেন, they don't have real rights। এই যে পাত্তা দেওয়ার যে ইয়েটা, Forest Department is not the nodal department for this. Tribal Welfare Department is the nodal department for ROFR Battalion. তো ফরেস্টের কাছে যদি ট্রাইবাল ওয়েলফেয়ার বা রেভিনিউ দপ্তর থেকে ভেরিফিকেশনের জন্য যদি আসে, উই নর্মালি ভেরিফাই, এবং তারা যদি সেখানে বসবাস করে থাকেন, ফরেস্ট ডিপার্টমেন্ট ডু নট হ্যাভ এনি অবজেকশন। তবে যে প্রশ্নটা উনি করেছেন যে ROFR পাট্টা ইজ অলসো নট দি রিয়েল রাইটস, এই বিষয়ে PCCFN অফ হাই লেভেল একটা মিটিং আমরা করেছি, করে we are requesting Ministry of Environment and Forest, ইউনিয়ন মিনিস্ট্রিকে আমরা অনুরোধ করছি যে
এটলিস্ট 2 কানি 3 কানি এইভাবে যেন তাদের জোট ল্যান্ডে পরিণত করার একটা আইন আনার বিষয়ে ইতিমধ্যে আমরা চিঠি লিখেছি কেন্দ্রীয় সরকারের কাছে, এবং সেটা যদি পার্লামেন্টে বিল পাস হয়ে আমাদের এখানে আসে, ডেফিনেটলি পিপল উইল বি উপকৃত হবেন। তো দপ্তর আমরা চাইছি, এন্ড আই এম অলসো টেকিং ইনিশিয়েটিভ ফর দ্যাট। থ্যাংক ইউ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন মাননীয় সদস্য শ্রী জোহর চক্রবর্তী। Namaskar, sir. My question, star number 10. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী জোহর চক্রবর্তী মহোদয়, স্টার কোশ্চেন নাম্বার 10। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্যে গত 3 বছরে গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল সুবিধার আওতায় কত পরিবার এসেছে? উত্তর, ত্রিপুরা রাজ্যে গত 3 বছরে গ্রামীণ এলাকার নিরাপদ পানীয় জল সুবিধার আওতায় মোট 1,91,106টি পরিবার এসেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কতটি গ্রাম শতভাগ স্যানিটেশন কভারেজ অর্জন করেছে? উত্তর, ত্রিপুরাতে মোট 1,193টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি, যা 765টি এলজিডি কোডেড রেভিনিউ গ্রামের মধ্যে অবস্থিত। রাজ্যের সবকটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি শতভাগ স্যানিটেশন কভারেজ, দ্যাট ইজ ওডিএফ প্লাস মডেল স্ট্যাটাস অর্জন করেছে। ধন্যবাদ স্যার। সাপ্লিমেন্টারি, বাকি যারা এখনো সেই সুবিধা পাননি ওনাদের যাতে সুবিধার ব্যবস্থা করা হয় তার জন্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে 1 লক্ষের উপর যে পানীয় জলের যে সুবিধাটা পাওয়া হয়েছে, এটার ভিতরে এডিসি এলাকায় কত পরিবার এই বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পেয়েছেন, এবং যে সুবিধাটা পেয়েছে আমি দেখলাম যে বিশেষ করে এডিসি এলাকায় জলের যে সমস্যা বর্তমানে, কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের মুঙ্গিয়াকামী ব্লকে সেখানে রাস্তা অবরোধ হচ্ছে, বিশেষ করে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রীর এলাকাতে। আর সেখানে রাস্তা অবরোধে গিয়ে আটকেছে কিন্তু আমাদের শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী মহোদয়। তো সুতরাং এখানে পানীয় জলের যে সুবিধাটা, বিশেষ করে এডিসি এলাকাটা খুবই সংকট হচ্ছে। তাই আমি অনুরোধ করব যে এডিসি এলাকার যে বিশুদ্ধ পানীয় জলের যে সমস্যাটা, এটা কিভাবে আরো দ্রুতভাবে এটা সমাধান করা যায়, যেন এটা ব্যবস্থা করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ডিসি এলাকায় পানীয় জলের বিষয়, এই বিষয়ে কিন্তু এর আগে অনেকবার আলোচনা হয়েছে, এবং আমরা জানি যে কিছু কিছু জায়গা আছে এই ডিসি এলাকায়, সব জায়গায় না। এবং আমি পার্সেন্টেজ ওয়াইজও এর আগের অধিবেশনে বা তার আগের অধিবেশনও আমি বলেছি, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে জলের উৎসই নেই। তো জলের উৎস না পাওয়াতে সেখানে পাথরে পাহাড় থাকাতে অনেক সময় গভীর নলকূপ বা যে স্বল্প বেশের যে নলকূপ সেটা বসানো খুব ডিফিকাল্ট হয়, যে কারণে ওইখানে ইনোভেটিভ যে আইডিয়া, সেই ইনোভেটিভ আইডিয়ার মধ্যে এই পাহাড়ে, বিশেষ করে এই ডিসি এলাকায়, সেখানে ছড়া, নালা, জলাধার এবং যে ঝর্ণার জল, এগুলোকে কালেক্ট করে সেটাকে পাম্প করে উপরে দিয়ে সেইভাবে জলের ব্যবস্থা। এবং এখানে পুরো লিস্ট দেওয়া আছে কোন কোন গ্রামের মধ্যে কোন জায়গায় আছে, বিরাট বিস্তর লিস্ট দেওয়া আছে। তবে পার্সেন্টেজ সম্পর্কে আমি আগেও কিন্তু বারবার আমি বলেছি এগুলো। তো এখন পর্যন্ত আমি যেটা, আমার কাছে যে জল জীবন মিশন যে প্রকল্প সূচনা হয়েছিল আমরা সবাই জানি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 15ই আগস্ট 2019-এ এই রাজ্যের গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ ছিল মাত্র 3.26 2019 যখন শুরু হয়। সেই জায়গায় আজকে 20 আগস্ট 2026 অর্থ বছরে 1,91,106টি পরিবারে সেই সুবিধার মধ্যে কিন্তু চলে এসছে এখানে। তো
তো আমরা 2023-24 থেকে আরম্ভ করে 2026 আজকে পর্যন্ত যেভাবে আমরাও চাই যে সব গ্রামের প্রতিটি বাড়িতে জল পৌঁছক, এবং তার জন্য এই যে গভীর নলকূপ বা স্বল্প ব্যবসায় গভীর নলকূপ, জল পরিশোধনাগার উদ্ভাবনীমূলক, যেটা আমি একটু আগে বললাম, সেগুলো তো আমরা করছি। আমি আরেকটা বিষয় এখানে এটি 6.50%। বাকি যেটা আছে আমি যে বললাম যে ইনোভেটিভ আইডিয়ার মধ্যেও সেগুলো চেষ্টা চলছে, এবং এই যে চেষ্টা সেটা আমি আশা করি যে আগামী দিন 100% আমরা চলে আসব। এবং এই যে এলজিডি কোডেড ভিলেজ বলতে, এখানে আমি বারবার যে কথাটা বলছি, এলজিডি ভিলেজ বলতে লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি, এখানের মধ্যে যে ইউনিক কোড যে নম্বর আছে, তবে কোন গ্রাম এক্স্যাক্টলি সেটা কিন্তু বোঝা যায়। এবং তাতে করে এই স্বচ্ছ ভারত মিশন হোক, জল জীবন মিশনই হোক, এই যে আইডি নাম্বারটা থাকাতে সেখানে কোন জায়গায় কতটুকু জল গেছে, সেখানে কত জনসংখ্যা আছে, গ্রামের পরিচয়, এভরিথিং। কাজে সেই অনুযায়ী আমাদের কিন্তু আমাদের ত্রিপুরা সরকার, ভারত সরকারের সাথে মিলে আমরা কিন্তু চেষ্টা করছি, সেখানে ভিসি হোক বা জিপি হোক, সারা গ্রাম এই আমাদের গ্রাম ত্রিপুরা সব জায়গার মধ্যে আমরা জল দেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়ে কিন্তু যেটা আপনি যেটা বললেন, এর বিষয়ে কিন্তু আগেও আমি কয়েকবার আলোচনা করেছি। আপনি যদি চান তাহলে আমি সেটা আপনাকে, টিটিএডিসির মধ্যে আমার কাছে এখন যে কাগজটা এসছে তাতে কাভারেজ প্রায় 80% হয়েছে, মানে অ্যাভারেজ যদি আমি দেখি, কিছু কিছু জায়গায় 100%, কিছু জায়গায় 90%, কিছু কিছু জায়গায় 85%, এর অ্যাভারেজ যদি দেখি তো তাহলে 80%। ধন্যবাদ। এখন পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে মাননীয় মেম্বার শ্রী তফজ্জল হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার স্টার কোশ্চেন নাম্বার 1313। Honorable Speaker, sir, repeated start question number 13. গত 3 বছরে রাজ্যে কতগুলো নতুন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ বা স্থাপন করা হয়েছে? গত 3 বছরে রাজ্যে ছোট ও মাঝারি স্তরে 12খানা নতুন পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ বা স্থাপন করা হয়েছে, এবং 5খানা বড় পরিকাঠামো সেখানে অর্ধনির্মিত অবস্থায় রয়েছে বা কাজ চলছে। উক্ত কাজে মোট কত ব্যয় করা হয়েছে? ছোট এবং মাঝারি কাজগুলোতে টোটাল প্রজেক্ট কস্ট 87,80,92,000 টাকা, এবং যে 5খানা বড় পর্যটন পরিকাঠামো অর্ধনির্মিত অবস্থায় রয়েছে বা কাজ চলছে, সেখানে প্রায় 400 কোটি টাকার উপর অর্থ খরচ করা হয়েছে বা ধার্য রাখা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি আপনার মাধ্যমে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করতে চাই যে বক্সনগর বিধানসভা এলাকায় একটি পর্যটন স্থান রয়েছে, সেটার নাম হলো বুদ্ধস্তূপ নামে পরিচিত, কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এটা চাঁদ সদাগরের বাড়ি নামে পরিচিত, যার জন্য প্রত্যেক দিন প্রচুর পর্যটক এখানে আনাগোনা হচ্ছে। তো তাই আজকে ওটার পাশে, ওই পর্যটন স্থানটার পাশে একটা বিরাট বড় জলাশয় আছে, সেটাকে আমরা দিঘি বলি। তাই আমি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এই জলাশয়টাকে যদি আমরা পর্যটন স্থানের আওতায় এনে এটাকে পর্যটন উপযোগী করে তুলি, তাহলে আমাদের আরো পর্যটক আমরা ওখানে
টানতে পারবো। তাই আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে এটাকে একটু দপ্তরের মাধ্যমে একটু পর্যবেক্ষণ করে এটাকে যদি আমরা ট্যুরিজমে নিয়ে আসতে পারি তাহলে আরো আমাদের বক্সনগরবাসী উপকৃত হবে এবং পর্যটকও প্রচুর আমাদের এখানে আনাগোনা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমি জানতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয়, পর্যটক মন্ত্রী মহোদয় বলেছেন যে এখন 12টা ছোট বড় পর্যটন কেন্দ্রের কাজ চলছে এবং আরো 5টি বড় কাজ চালু আছে, মানে কনস্ট্রাকশন চলছে। আমি জানতে চাই এর ভিতরে এডিসি এলাকায় কয়টি এই পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং বা করার চিন্তা ভাবনা আছে আগামী দিনে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক তফজ্জল হোসেন যে প্রশ্ন এনেছেন বা প্রস্তাব রেখেছেন, আমি ওনার সঙ্গে আগেও বলেছি যখন উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছেন যে পর্যটন দপ্তরের আমাদের যে প্রজেক্টগুলো হয় সেগুলো মূলত হয় কেন্দ্রীয় সরকারের ট্যুরিজম দপ্তরের কাছ থেকে প্রাপ্ত অর্থ অনুসারে, বা সাসকি বলুন, ডোনার বলুন, বা আমাদের এনএসসির মাধ্যমে। রাজ্য সরকারের নিজস্ব কোনো ফান্ড পর্যটন দপ্তরের জন্য প্রদান করা নেই যার মাধ্যমে আমরা বড় আকারের পরিকাঠামো আমরা করতে পারি। তারপর ওনাকে আমি বলেছি যে প্রস্তাব পাঠাতে এবং ব্লক থেকে একটা ডিপিআর বানিয়ে আমাদেরকে পাঠানোর জন্য, যাতে করে আমরা আগামী দিন এটা কেন্দ্রীয় সরকার বা ফান্ড স্যাংশনের জন্য সেখানে কোনো সংস্থার সঙ্গে টেক আপ করতে পারি। মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যেটা বলেছেন, আমার উত্তরটা ছিল আসলে যে গত 3 বছরে 12খানা ছোট এবং মাঝারি আমরা ডেস্টিনেশন বা প্রজেক্ট আমরা সম্পূর্ণ করেছি, আর বাকি 5খানা বড় প্রজেক্ট যেটা আপনি সঠিক বলেছেন যে অনগোয়িং, এটা আগামী দুটো প্রজেক্ট আছে, যেমন ঊনকোটির সোনামুখী আমাদের বড় রিসোর্ট, এটা টিঙ্কুবাবুর বিধানসভা কেন্দ্রে প্রায় 72 কোটি টাকার এডিবি ফান্ডেড। আমাদের ছবিমুড়াতে সেখানে নতুন করে আমরা গড়ে তুলছি পর্যটন বান্ধব সেখানে পরিবেশ, এবং সেখানে আমাদের খরচ হবে প্রায় 60 কোটি টাকা। জিরানিয়াতে 105 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আমরা করছি, এটা আগামী বছর খানিকের মধ্যে শেষ হবে। এবং মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রায় 100 কোটি টাকার আমরা শক্তিপীঠ রাদুলে রেপ্লিকা সেখানে আমরা তৈরি করছি। এগুলো আমরা আফগান অবস্থায় আছে, আগামী বছর খানেকের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। আপনার যেটা প্রশ্ন যে এডিসি এলাকায় কত কত রয়েছে, আমার কাছে লিস্টটা রয়েছে যে ছোট এবং মাঝারি, ধরুন সুরমাছড়াতে, কমলপুরে, সেটা এডিসি এরিয়াতে, ডেস্টিনেশন ডেভেলপমেন্টের সুরমাছড়া কমলপুর সাব ডিভিশন। আমাদের আবাঙ্গাছড়া শান্তিরবাজার সাব ডিভিশনে সেখানে রয়েছে। আমাদের নারকেল কুঞ্জে গন্ডা তুইসাতে ওয়েস্ট সাইড এমিনিটিস সেটা রয়েছে আমাদের। না, উনি বলছেন যেটা সম্পূর্ণ হয়ে গেছে 12টার মধ্যে ছোট ও মাঝারি, তার মধ্যে আমাদের তার 4খানা ডেস্টিনেশন রয়েছে যেগুলো এডিসি অঞ্চলের মধ্যে। এবং আপনি জানেন, আমি মাননীয় বনমন্ত্রীর সাথেও কথা বলছিলাম যে ত্রিপুরা রাজ্যে 2/3 এরিয়া হচ্ছে আমাদের রিজার্ভ ফরেস্ট। ডেভেলপমেন্টের ইচ্ছা থাকলেও ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে যেহেতু আমরা এনওসি পাই না, তাই আমাদের সেই ডেভেলপমেন্টে আমরা হাত দিতে পারি না। মাননীয় মন্ত্রী আমাকে এখনই আশ্বস্ত করলেন যে উনিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে পরিবেশ দপ্তরের মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তারাও সেটা দিতে চান না। কিন্তু আমরা যদি অর্থ প্রদান করি ফরেস্ট দপ্তরকে ডিপিআর বেসিসে, তবে তারা নিজেদের থেকে সেখানে কাজ করতে পারবে। সেটা আমরা আগামী দিনে বিচার করব। আপনার কাছে যদি এডিসি এলাকাতে কোনো প্রস্তাব থাকে, ফরেস্ট দপ্তরের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আপনারা ডিপিআর বানিয়ে দেবেন বা আমরা ডিপিআর বানাবো, আমরা সেদিকে কাজ করব আগামী দিনে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানতে চাই যে এডিসি এলাকার যে পর্যটন কেন্দ্রগুলি আছে সেটা এডিসির হাতে দায়িত্ব দেওয়া হবে কিনা, আর দ্বিতীয়ত হল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ল্যান্ড ব্যাংক আছে, যে ল্যান্ড ব্যাংকে আপনি বিভিন্ন অফিস বা সরকারি কোনো পর্যটন কেন্দ্র হোক বা যে কোনো নির্মাণ করার একটা সুবিধা আছে ল্যান্ড ব্যাংকে। ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, কোন কোন জায়গায় কত পরিমাণ ল্যান্ড ব্যাংক আছে আমি সেটা জানি না, তো তথ্য আছে সরকারের কাছে।
ওই লেনদেনকে করা যায় কিনা, সেটা সেই সুবিধাটা আছে কিনা একটু এটা বিষয়টা জানতে চাই। দেখুন, যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো করা হয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকারের অর্থে বা ওয়ার্ল্ড আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থে বা ডোনারের অর্থে। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যে পরিকাঠামোগুলো তৈরি করেছে সেগুলো এডিসির হাতে হস্তান্তরের কোনো প্রশ্নই আসে না। আর ল্যান্ড ব্যাংকের প্রশ্ন যেটা আপনি করেছেন সে বিষয়ে আমার সম্পূর্ণ তথ্য নেই। আমি ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে যদি কিছু করণীয় থাকে আগামী দিনে নিশ্চয়ই সেই জিনিসটা আমরা বিচার করব। ধন্যবাদ মিনিস্টার সাহেব। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রীমতী অন্তরা সরকার দেব, অনারেবল মেম্বার। আমার স্টার্ট কোয়েশ্চেন নম্বর 17। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নং 17। রাজ্যে গত 3টি অর্থ বছরে দেশীয় ও বিদেশি পর্যটকদের সংখ্যা কত ছিল? রাজ্যে 3টি অর্থ বছরে যথাক্রমে 2023-24-এ দেশীয় আমাদের যে ডোমেস্টিক ট্যুরিস্ট তার সংখ্যা ছিল 4,69,328 এবং ফরেন ট্যুরিস্ট ছিল 75,971 জন। 24-25 সালে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল 6,27,705 এবং ফরেন ট্যুরিস্টদের সংখ্যা ছিল 79,468 এবং 25-26 সালে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল 7,10,243 এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল 19,171। টোটাল যদি আমরা করি 2023-24 সালে টোটাল ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের সংখ্যা ছিল 5,45,299। 24-25 সালে ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের টোটাল সংখ্যা ছিল 7,07,173 এবং 25-26 সালে আমাদের ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের সংখ্যা ছিল 7,29,414। 2024 এবং 2025 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে পর্যটক সংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ ছিল? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2024 এবং 25 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধির হার ছিল 3.15%, 3.15%। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রদত্ত পরিসংখ্যান থেকে দেখা যায় ত্রিপুরা পর্যটন ক্ষেত্রে দেশীয় এবং বিদেশি পর্যটকের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি নতুন নতুন পর্যটন স্থানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং রাজ্য সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে উল্লেখ্য, কমলাসাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম। প্রায় 33 একর বিশাল এলাকা নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনাময় এক বিরল ঐতিহাসিক ধর্মীয় পর্যটন স্থল। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রচেষ্টায় মায়ের মন্দির সৌন্দর্যায়নের খাতে প্রায় 19 কোটি টাকা এডিবির মাধ্যমে বরাদ্দ করেছেন এবং কাজও চলছে। উক্ত ধর্মীয় পর্যটন স্থানটির কর্মব্যস্ততা, পর্যটন সংখ্যা বৃদ্ধি সহ তার ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে রাস্তার মাথা NH-8 থেকে কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তার সৌন্দর্যায়ন সহ ডাবল লেন করার লক্ষ্যে দপ্তর কর্তৃক কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি রাস্তাটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ প্রতি আহ্বান রাখছি এবং এই সভার মাধ্যমে রাস্তাটির সৌন্দর্যায়ন এবং ডাবল লেন করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীজির কাছে প্রার্থনা করছি। এখানে উল্লেখ্য, ডাবল লেন করার ক্ষেত্রে বর্তমান রাস্তাটির দুই দিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ফলে জায়গার বা রাস্তা করার কোনো সমস্যা হবে না। এই আমার সাপ্লিমেন্টারি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
যেহেতু রাস্তার কাজের কথা মাননীয় বিধায়িকা প্রস্তাব রেখেছেন, এটা পিডব্লিউডি দপ্তরের অধীন, আমি মাননীয় দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও সে বিষয়ে আলাদাভাবে অনুরোধ জানাবো। পরবর্তী প্রশ্নকর্ত্রী শ্রীমতী স্বপ্না দাস পাল, অনারেবল মেম্বার। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমার স্টার কোয়েকশন নম্বর 20। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়িকা স্বপ্না দাস পাল কর্তৃক যে প্রশ্ন আনা হয়েছে, গত 3 অর্থ বছরে তপশিলি জাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় কতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে? আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রশ্নের জন্য, তবে একটু স্পেসিফিক হলে ভালো ছিল, কারণ শুধু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টই স্কিল ডেভেলপমেন্ট করে বা স্কিল প্রদান করে এমনটা নয়, অন্যান্য ডিপার্টমেন্টও করে। তো স্বাভাবিক কারণে এক্সাক্ট আনসারটা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবুও আমার দপ্তরের মাধ্যমে এখন পর্যন্ত গত 3 বছরে আমরা 702 জনকে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং গতকালকে আমি এই প্রশ্ন পাওয়ার পরে ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট আন্ডার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে আসে, তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেছি। সেখানে আমরা জানতে পারলাম স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেটের মাধ্যমে আরো 443 জনকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। সাপ্লিমেন্টারি স্যার, আমি রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি যে তপশিলি জাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে যে 702 জনকে এরা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরো যে বাকি যারা করবে, তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন রাখবো যে যারা তপশিলি জাতি সম্প্রদায়ের যুবক যুবতীরা রয়েছেন আমাদের রাজ্যে, তাদের জন্য আরো জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে আরো সুযোগ করে দেওয়া হয় এবং যুবক যুবতীরা যারা কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকে সেই আবেদনটুকু রাখবেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। নমস্কার। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়িকা সাপ্লিমেন্টারিতে যে প্রশ্ন রেখেছেন এটা ঠিক। আরো অনেক এসসি কমিউনিটির ছেলে মেয়েদের আমরা স্কিল দিতে পারি বিভিন্ন সেক্টরে, যাতে করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। তো সেই জায়গাতে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আরেকটা স্কিম রয়েছে, প্রধানমন্ত্রী পিএম অজয় স্কিম, অভ্যুদয় যোজনা। সেইখানে আমরা 3 বছরের, আগামী 3 বছর অর্থাৎ 27, 28, 28, 29 এবং 29, 30 এই 3 অর্থ বছরের অলরেডি একটা পার্সপেক্টিভ প্ল্যান আমরা পাঠিয়েছি সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে। তো সেটা প্রতি বছরই তারা সাবসিকুয়েন্ট ওয়েতে স্যাংশন দেয়। তো এই স্যাংশন পেলে আমরা পরবর্তী সময় আমাদের যে টার্গেটেড রয়েছে যাদেরকে আমরা দেব, সংখ্যা নিয়েছি, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। থ্যাংক ইউ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন অনারেবল মেম্বার শ্রী গোপাল চন্দ্র রায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, my star question number 41. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 41, সেখানে নাম্বার 1 যে কোশ্চেন উনি করেছেন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে আগরতলা পৌর নিগমের পানীয় জলের অভাব মেটাতে নতুন ট্রিটমেন্ট প্ল্যানের পরিকল্পনা রয়েছে কিনা। উত্তর হচ্ছে, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে আগরতলা পৌর নিগমের পানীয় জলের অভাব মেটাতে নতুন 2টি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কাজের বরাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির নাম, এক হচ্ছে দৈনিক
550 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেতাজি আদর্শ শিক্ষা মন্দির আগরতলায়। 2 নম্বর হচ্ছে দৈনিক 641 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কলেজটিলা আগরতলা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে থাকলে কবে নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা যায়? উত্তর, নেতাজি আদর্শ শিক্ষা মন্দির গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ জুলাই 2027 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। কলেজটিলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ জানুয়ারি 2028 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমরা দুঃখের সঙ্গে বলছি যে এই সরকার 9 বছর অতিবাহিত হতে চলছে, মানে 10 বছরে আবার আসবে না, বিদায় হবে আমি জানি না। তবে আমি বলবো স্যার, আগরতলাতে আমি পৌর এলাকার অধিবাসী, আমাদের জগহরিমুরা বা রামকৃষ্ণনগর যেটাই বলবো, এখানেই জল নেই। এখানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শচীনবাবুর সময় কলেজটিলাতে হয়েছিল ট্রিটমেন্টের জোট আমলে, মানে 88 থেকে 93 সুধীরবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রতনবাবু ভালোই জানেন, এখানে বটতলাতে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল। এরপরে স্যার গজব ব্যাংক জলের ব্যাপারে আপনি জানেন স্যার, আপনিও ধর্মপ্রাণ, আমরাও ঠাকুর পুজো করি, মরণের সময় একটু জল দিতে হয় স্যার। সাপ্লাই জল বিশুদ্ধ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশুদ্ধ কথাটা উঠে গেছে, এখন ঘোড়া জল আসে আগরতলা শহরে। জানি না মন্ত্রী মহোদয়ের কানেকশনগুলি, জলের কানেকশনগুলি ভালো জল যায় কিনা আমার জানা নেই, আমরা কিন্তু বিশুদ্ধ জল পাই না স্যার। এটা উঠিয়ে দেওয়া উচিত ডিকশনারি থেকে। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল এটা ডিকশনারি থেকে বা তাদের অভিযান থেকে এটা মুছে দেওয়া উচিত, কারণ বিশুদ্ধ জল নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার স্যার প্লিজ 10 মিনিট বাড়াতে হবে, কারণ আপনি 10 মিনিট পরে আরম্ভ করেছেন 1 আওয়ার। স্যার আমি যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলবো যে আমি গত 1 বছর আগেও এটা আমি প্রশ্ন তুলেছিলাম, কারণ জল পাওয়া যায় না, জল ছাড়া কিছুই মৃত্যুর সময় কয় জল, একটু জল দিতে হয়। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল পাবেন না। আমার বক্তব্য হলো, উনি যেটা বলেছেন নেতাজি স্কুলে একটা আর একটা কলেজ টিলায়, এগুলি কি অবস্থায় আছে? স্যার যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, আর 1 বছর আছেন এই সরকার। তবে আমি বলবো এটা 2027-এর মধ্যে কমপ্লিট হবে কিনা, এটা আমার বক্তব্য। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমি দয়া করে জানাবেন সারফেস ওয়াটারের সোর্সটা কোত্থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি আগরতলায় সব জায়গায় কিন্তু এখন একটা পার্সেন্টেজ আছে, মানে পুরো আমাদের এখানে যে মোট পরিবারের সংখ্যা আগরতলা পুর নিগমে প্রায় 1,40,752। এর মধ্যে এখন পর্যন্ত 92,590 সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2-3 জন এখানে দিয়েছে, যেহেতু 11:10 আমরা শুরু করেছি, তো 12:10 প্রশ্ন উত্তর পর্বটা শেষ হোক। তো এই যে মোট পরিবারের সংখ্যার মধ্যে আমরা যে পানীয় জল দেওয়া হচ্ছে প্রায় 64.78%, এবং জলের যে সংযোগ এই দেওয়ার পরে প্রায় এখানে এই 1,40,752-এর মধ্যে মাত্র 92,590 পরিবার সেটা পাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আরো 100% আমরা এখানে দিতে পারি জল, এবং এখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন লিটার জল এখানে এখন ডেইলি কিন্তু সরবরাহ করা হয়, এবং অন্যান্য যেসব পরিবারকে এখনো জল দেওয়া যায়নি সেখানে পার্শ্ববর্তী যে হাইডেন্ট, যে রাস্তার পাশে হাইডেন্ট থেকে তারা জল সংগ্রহ করে, আবার অনেকে নিজের বাড়িতেও মানে শ্যালো টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েলও কিন্তু লাগান। তো এইগুলো আমরা করছি এখানে। এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন, মাননীয় বিধায়ক আমাদের কাছে বলছেন যে আগামী দিন উনি বলছেন আমাদের
ঘন্টা বেজে গেছে। না না, উনি বলছে ঘন্টা বেজে গেছে, জলের কথা বলতাম। আপনার ঘন্টা বলি, আমি বলছি সেকেন্ড টার্মের ঘন্টা, সেকেন্ড টার্মটা ঘন্টা বেজেছে, 5 বছর পর পর তো ঘন্টা বাজে। আমি ঠিকই বলি। আমরা এখানে প্রতিদিন যে জল সরবরাহ করা হয়, আপনি বিশুদ্ধ শব্দটা বলছেন যে ডিকশনারি থেকে বাদ দিতে, কিন্তু এই বিশুদ্ধ জল যাচ্ছে কিনা তার জন্য, আরে আমার ফিনিশ করতে দিন না প্লিজ, আপনি সব কথায় যদি আমাকে বাধা দিন তাহলে আমি কি করব? সে তো আপনি এই জায়গার মধ্যে প্রতিদিন কিন্তু তার পরীক্ষা করা হয়। ইভেন আমাদের এসএসজি গ্রুপে যারা বোনেরা মেয়েরা আছেন তারা কিন্তু কিট পর্যন্ত নিয়ে যায়, গিয়ে দেখে সেটা বিশুদ্ধ কি, আপনি যেটা বলেন বিশুদ্ধ শব্দ না এরকম না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করছে এবং তাদেরকে সেইভাবে কিন্তু মানে আর্থিকভাবেও তাদেরকে সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন যে ওয়াটার যে আমাদের রিসোর্স আমাদের সারফেস ওয়াটার থেকে, সেটা বিষয়ে আপনাকে আমি জানাতে চাই যে আমাদের যে হাওড়া নদী আছে সে কিন্তু আমরা পাই। আপনারা সবাই জানেন যে যতটুকু আমাদের জল এখন আসে আমাদের হাওড়া নদীতে, সেখান থেকে মাত্র 25% আমরা জল সেখান থেকে আনছি। এবং গ্রাউন্ড ওয়াটার ফর গডস সেক আমাদের এখানে অন্যান্য প্রদেশের তুলনায় আমাদের মাটির নিচে জল বেশি থাকার সুবাদে আমরা কিন্তু জল এক্সট্রাক্ট করতে পারছি। অনেক জায়গার মধ্যে আবার নদী প্রচুর আছে, সেখানে তাদের কিন্তু আবার গ্রাউন্ড ওয়াটারে সে জলের পরিমাণ নাই। তো সেখানেও ফর দ্য সেক অফ দ্য নলেজ, আমি আগেও এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলেছিলাম, প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল যদি এত উঠান আর সেটাকে পরিশ্রিত করে সেটাকে আপনারা পাঠাচ্ছেন, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার সেগুলো তো শেষ হয়ে যাবে, তার জন্য আপনারা কি করছেন? তো সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলে দিয়েছে একটা লিমিট আছে, 70% মানে আপনি জল মাটির নিচ থেকে আপনি উঠাতে পারবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের পুর নিগম মাত্র 61.36% জল মাটির নিচ থেকে আনে। আর যেখানে আপনি যেটা বললেন যে এখানে আমাদের গভীর নলকূপ তো আছে, পাশাপাশি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট যুক্ত করা হচ্ছে, সেগুলো খয়েরপুরের বীরেন্দ্রনগর কলোনি এবং উজান অভয়নগর তফসিল অফিস সংলগ্ন, পশ্চিম প্রতাপগড় স্টিল সেতু সংলগ্ন, পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া, বাধাঘাট করিমুড়া সংলগ্ন চারিপাড়া। আমার মনে হয় এই যে এগুলো যে আমরা কাজ শুরু হয়েছে, তাতে করে আপনার এখানেও কিন্তু জল স্পিডেই আসবে। আমার মানে আমি এখন এটা যখন ডিস্ট্রিবিউশন হবে তখন আমি বলতে পারবো, কিন্তু আপনার এই এলাকার খুব কাছাকাছি আছে কয়েকটা, তো মোস্ট প্রবাবলি সেখানেও আপনি জল আপনি পাবেন, সেটা আমার মনে হচ্ছে। আর এখানে আপনার আগে তো এখানেও এই সুবিধা ছিল না, যে এখন যে আমরা যেটা আমি প্রশ্নের উত্তর আপনাকে দিলাম, সেখানে এই বাণী বিদ্যাপীঠ এলাকায় প্রায় 1000 কিলোলিটার একটা ওভারহেড একটা ওয়াটার ট্যাঙ্ক সেখানে নির্মাণ হচ্ছে, এবং তাতে করে রামনগর এলাকায় যে সমস্যা আছে জলের সে সমাধান হবে এবং 2027 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো আমরা তো চেষ্টা করছি আরেকটা যে কলেজটিলা এলাকায় যে 681 লক্ষ লিটার দৈনিক, সেটাকে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলেছেন, সেখানেও একটা কাজ কিন্তু সেখানে নেওয়া হচ্ছে, যে 25% আমরা বলছি, হয়তোবা সেটা হওয়ার পরে সেখানেও সেটা বাড়বে। কাজে এই কাজটা যখন শেষ হবে তাহলে শিবনগর আশ্রম চৌমনি সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটা নিরসন হবে। আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা আর্থিক সাহায্য নিয়েছি, তাতে করে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 17টি মডিফাইড রিমুভাল প্ল্যান্ট, এর সাথে ডিপ টিউবওয়েল আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি, এবং ত্রিপুরা জল বোর্ড সারফেস ওয়াটারকে আমরা প্রাধান্য দিচ্ছি, তাতে করে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করার জন্য
চেক ড্যাম বা পিক আপ ওয়ার মিনি ব্যারেজ সেখানে তৈরি করা হবে, যাতে করে, কারণ যত সারফেস ওয়াটার যত আসবে আয়রনের পরিমাণটা অনেকটা কম থাকবে। তো সেই রকম আরো অনেক প্রকল্প আমরা মাথায় আছে, আমরা করছি, কিন্তু আমি জানি যে এইগুলো যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে আমরা বলতে পারবো না। কমপ্লিট হওয়ার পরে চিন্তা ভাবনা আছে, তবে এখানে জলের সমস্যাটা সমাধান হবে। সাপ্লিমেন্টারি স্যার, জলের গুণগত মান, এখানে যে অবস্থা আগরতলা শহরের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, ওয়াটারবোর্ন ডিজিজ আপনার রামনগর এলাকায় বিভিন্ন জায়গায় দিয়ে আপনার জন্ডিসের আবির্ভাব ব্যাপকভাবে স্পিক্স ভলিউম যে আমরা বিশুদ্ধ পানীয় জল পাই না, কন্টামিনেশন হয় যে কোনো কারণে হোক। হাওয়েভার, আমি শুধু জানতে চাই, এখানে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা বলা হয়েছে, একটা সারফেস ওয়াটার আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ইজ দেয়ার এনি ভেরিয়েশন ইন দিস ট্রিটমেন্ট প্ল্যান্ট? কারণ গ্রাউন্ড ওয়াটার একরকম আর সারফেস ওয়াটার, বিশেষ করে কেন আমি কথাটা বলছি, এই যে হাওড়া নদীর কথাটা বলছেন 25%, এই আসছে দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, অল আইডলস আর সাবমার্জ, বিসর্জন হয় হাওড়া নদীতে। দ্য কেমিক্যাল, এই যে রং করতে গিয়ে যে কেমিক্যালটা ইউজ হয় আইডলস মানে প্রতিমার মধ্যে, ভেরি ভেরি ইনজুরিয়াস এন্ড হার্মফুল ফর মানে ফর অল হিউম্যান বিংস। এবং এটা 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 কি ট্রিটমেন্ট প্লান্ট যে এই যে বিষাক্ত যে জিনিসগুলো সেটাকে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটাকে নিউট্রালাইজ করা, অ্যালকালাইন করা, এটা কি ট্রিটমেন্ট করবেন আপনি? কারণ আপনি দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, অলমোস্ট সেম নেচারে টেন্ডার করেছেন, করবেন হয়তো কিংবা করেছেন। তো আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ট্রিটমেন্ট আর সারফেস ওয়াটারের ট্রিটমেন্টটা সেম না। ইজ দেয়ার এনি স্পেসিফিকেশন উইথ ইউ wherein for the surface water treatment you have laid some specific conditions or clauses in that? স্যার আমি যোগ করে দিই। স্যার এটা দেখেন, আপনারা সিনিয়র মানুষ যদি ইয়ে করেন তো যোগ করে দিচ্ছি, একসাথে দিয়ে দিই। এই প্রশ্নটা পর্যন্তই শেষ। না না স্যার, আমি একসঙ্গে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, উনি যে স্বীকার করেছেন 64.78% জল দিতে পারছে, আর অ্যাবাউট 35.28 এর মতো পার্সেন্টেজকে জল দিতে পারছেন না। আমাদের এলাকাতে, শহর এলাকা বিশেষ করে বনমালীপুরে পাইপ আছে, জল নেই। তা আমি যেটা বলবো, উনি বলেছেন 92,590 পরিবারকে জল দিতে পারছে, আউট অফ 1,40,752। তাইলে উনি যে স্বীকার করেছেন তার জন্য ধন্যবাদ। এই যে দুর্বলতা, এটা কভার করে কবে নাগাদ 100% লোক, মিউনিসিপ্যালিটি লোকেই স্যার জল পায় না। আর দেখা যাচ্ছে, আপনি তো অভিজ্ঞ, আপনাদের এখানে প্রতিদিনই দেখি জল দাও, জল দাও, বিদ্যুৎ দাও, শুধু আন্দোলন চলছে। উত্তরটা হলো কবে নাগাদ 100% আগরতলা পৌরবাসী যেহেতু ট্যাক্স দিয়ে থাকে। একটা কথা স্যার, হাওড়া নদীর ওইটা তো জলের কথা না বললেই হয়, জল নেই। আর এখানে সুদীপ বাবুর এলাকা মনে হয় পড়ে, এই এখানে কাটাখালের ওইদিকে জল নেই, চিচিং ফাট। আমি যেটা বলছি স্যার, এই জলের অবস্থা কবে নাগাদ 100% লোককে পুরো এলাকায়, গ্রামে তো জল পাবেই না, আপনার ধরে নেই জল নেই, কোথায় থাকবে? একবার করে সারফেস, একবার করে গ্রাউন্ড ওয়াটার, যাই করেন না কেন জল দেবে না এই সরকার। কবে নাগাদ আগরতলা 100% পৌরবাসী যারা ট্যাক্স দেয় আপনাকে, তারা পানীয় জল, তাদেরকে পানীয় জল সরবরাহ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আচ্ছা, এই প্রশ্নটাই কিন্তু শেষ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জলই জীবন আমরা আপনি প্রায়ই বলেন, নো ডাউট, সবাই এটা জানে। এবং জলের ব্যাপারেও আমাদের যে পরিকল্পনা এবং বিভিন্ন সময়ে যে চিন্তা ভাবনা আপনারা দেখছেন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ে সচেতন এবং বিভিন্ন স্কিম করেছে। এখানে আমার কাছে এখন যে বিষয়টা এসছে, সারফেস ওয়াটার বিষয়টা নিয়ে
যে বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় প্রায় 13টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গেছে এখানে 13টি। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আছে সেটা বাদ দিলে সেটার সাথে প্রায় 31টি মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট, 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপ পানীয় জল সরবরাহ করে। এখন এখানে গত বছর এই বিষয়টা আলোচনা হয়েছে, সেখানে লেখা আছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 10500/2012 অর্থাৎ সেকেন্ড রিভিশন অনুযায়ী জলে আয়রনের পরিমাণ ত্রিপুরাতে আছে এবং সেটাকে আয়রনের পরিমাণ যদি দেখা যায় 0.30 মিলিগ্রাম যদি থাকে সেটাকে খাওয়াতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় যেটা আপনারা বলেছেন যে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের পরেও কিন্তু আমরা সেই রকম ভাবে আমরা তার পরিষেবা পাচ্ছি না। এখানে এই যে আমাদের পস মেশিনের মাধ্যমে আমাদের মেয়েরা কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে তারা কিন্তু ওই ট্যাক্স কর ওয়াটার যে ট্যাক্স তার জন্য নেয় এবং ত্রিপুরা যে চেষ্টা পস মেশিনে আমাদের যে SHG গ্রুপের মেয়েরা যায় তাতে দেখা গেছে বেস্ট প্র্যাকটিস হিসাবে সারা ভারতবর্ষে এটাকে গণ্য করা হয়েছে এবং সেলফ হেল্প গ্রুপ মেম্বার, আমি একটু আগে কিন্তু অন্যভাবে বলার চেষ্টা করেছি, 10% তাদের হেল্প করা হয় সেখানে আর্থিকভাবে। যেখানে একটা বিষয় এখানে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার, এটা কিন্তু দুটোর মধ্যে প্রযুক্তিগত একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে সারফেস ওয়াটারে কিন্তু আয়রন থাকে না, আমি যেটা আগে বললাম, আবার সেখানে আয়রন তো থাকে না, আবার টার্বিডিটিও থাকে না, কিন্তু DTW জলে কিন্তু টার্বিডিটি থাকে। এটা আমরা ফর আওয়ার সেক এটা আমি বললাম। আর যেটা গুণগত মান পরীক্ষার জন্য প্রত্যেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের জল পরীক্ষাগার আছে এবং প্রতিদিন সেখানে জলের গুণগত মান পরীক্ষা করা হয় এবং সেখানেও অমৃত মিত্র হিসাবে SHG মেম্বারদের দেওয়া হয়েছে। ওনারা এক তো ওখানেও করেন, প্লাস বাড়ি বাড়িতে গিয়েও তারা ফিল্ড টেস্ট কিট মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যে ওয়াটারের যে তার স্ট্যান্ডার্ডাইজেশন সেটাও তারা তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে সেগুলো করেন। আমাদের তরফ থেকে তো আমরা সেটা করছি, শুধু তাই নয়, আমরা AMCর তরফ থেকে ক্লিন ইউর ওয়াটার ট্যাঙ্ক ক্যাম্পেইন আমরা ঘরের বাড়িতে কিন্তু যাদের জলের ট্যাঙ্ক বানাই কিন্তু পরিষ্কার কিন্তু আমরা বছরের পর অনেকে করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্যাম্পেইনও আমাদের AMC থেকে করা হয়েছে এবং লিফলেট দেওয়া হয়েছে যাতে করে 6 মাসে একবার করে বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করে। কি হয়, যখন ওই ট্যাঙ্কগুলো হয় ফেরুল আমরা বলি ঠিকই, কিন্তু কি ফেরুলের কি অবস্থা আপনারা জানেন, কারণ জলের স্পিড যদি থাকে ওয়ান ওয়ে থাকে তাহলে ফেরুলটাকে পুশ করে জল আসে। যেহেতু অনেক সময় জলের যে স্পিড কম থাকাতে ওইটা আপনি জানেন, এখানে বলার অপেক্ষা রাখে না, জল যখন আসে ফেরুল না থাকাতে এই যে ব্যাক ফ্লো হয়ে আবার জলে কিন্তু মিশ্রিত হয়। তো এর জন্য আমাদের অনেকবার আমি মিটিং করেছি, বিষয়টা আমি দপ্তরকে বলেছি যদি স্পিড প্রপারলি রাখা যায়, আরো কোনো টেকনোলজি আছে কিনা যাতে যারা পরিষ্কার করে না, যে কারণে যে 6 মাসে একবার যদি পরিষ্কার করে তাহলে কন্টামিনেট হওয়ার চান্স থাকে। আমি আশা করি যে আমাদের চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং টাইমলাইন যদি আমরা বলি, আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। আর আপনি যেটা বললেন 60, আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি স্বীকার করেছি, স্বীকার করতে তো অসুবিধা নেই, যা হচ্ছে 100% যেখানে হবে বলবো, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আমি স্বীকার করেছি যে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, কারণ যেটা সত্যি সেটাই বলবো। 64.78% অর্থাৎ আউট অফ 1,40,752 পরিবারের মধ্যে 92,590। তাইলে এখন প্রশ্ন উঠছে যে অন্যরা তাহলে কিভাবে চলছেন? ওই যে রাস্তার পাশে যে হাইড্রেন্ট আছে সেই জল ব্যবহার করছে, আবার অনেকে যার যার বাড়িতেও টিউবওয়েল বা এই ধরনের কিছু বসিয়ে তারা জলটা পাচ্ছে। কোনটা? আচ্ছা, সবকিছু আমি একটা জলটা কিন্তু আসে, আপনারা সবাই জানেন যে কোন দিক থেকে ফ্লো হয়, উপর থেকে আসে।
যে জায়গায় মানে বেশিরভাগ আগরতলা শহরের কথা যদি বলি দশমী ঘাটের মধ্যে কিন্তু ইমার্শনটা হয় বেশিরভাগ। তারপরেও কিন্তু এখানে এএমসির তরফ থেকে নির্দেশ করা হয় যাতে তাড়াতাড়ি এগুলোকে এখন এত সুন্দরভাবে ওনারা উঠিয়ে নেন। না 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 আমি কেমিক্যালটা কি করবেন এগুলো? আমি তো বলছি যে কেমিক্যালটা এখন যে টেকনোলজি তো আমার ইউজ করতে হবে জলের মধ্যে, সেটাকে সাথে সাথে এখন উঠিয়ে নিচ্ছে কিন্তু মিউনিসিপ্যালিটি। এবার আগে কিন্তু এরকম ছিল না, পড়ে আছে, সেখান থেকে কেমিক্যাল জলের মধ্যে মিশ্রিত হচ্ছে, এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছে। প্লাস কেমিক্যাল আছে কিনা জলের ফ্লো কিন্তু যেখান থেকে জলটা আমাদের সারফেস ওয়াটারটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু জলের এই যে মূর্তি থেকে যে কেমিক্যালটা আসে সেটা কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু কেমিক্যালটা থাকে না, কারণ এই দিক থেকে কিন্তু জল উঠায় না। কিন্তু সারফেস ওয়াটারটা কোথায় কোলেস্ট্রিলা যদি আমরা দেখি বা এর আগে যদি আমরা দেখি সারফেস ওয়াটারের, তাহলে ওই কেমিক্যালসটা কিন্তু ওই দিকে গিয়ে কন্টামিনেট হয় না, ওই ফ্লো হয়ে ওটা বাংলাদেশে চলে যাচ্ছে। এই সারাটা রাস্তা যেখান থেকে জলটা আপনারা করেন মূর্তি আগরতলা মূর্তি ওদিকে বিসর্জন, এই সারা রাস্তার মধ্যে মূর্তি বিসর্জন এক, আর এখানে ধান খেতে যে সার তার যে দেয় সবটা জলই তো এখানে আসে না, সবটাই সারফেসে সবটা জলই তো এখানে আসে না খাওয়ার মাধ্যমে। ইউ আর রাইট। এখন কথা হচ্ছে যখন এর জন্যই তো গুণমান পরীক্ষা করা হয়, যে জলটা নিয়ে আমরা চিন্তিত যে কন্টামিনেট হচ্ছে সারফেস ওয়াটার, সেই গুণমানের মধ্যে যখন ধরা পড়ে তখন যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলো তো করছেন ওনারা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। না না ওই না 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 এটা এই করেন এটা টাইম হয়েছে মাননীয় সদস্যগণ। আরে একটা সময়ের একটা বিষয় আছে, আরে একটা প্রশ্ন আরো তিনজন সুযোগ পেল না, একটার মধ্যে আপনারা এতক্ষণ ক্ষমা সামলা কি করে হবে? তাই সবই তো বললাম, টাইম তো ওভার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা সবাই সহযোগিতা করতে হবে। ঠিক আছে, অনেক সময় করতে পারবে। হ্যাঁ, আপনি ওনাকে সম্মান দিয়েছেন, হ্যাঁ আপনি আপনার পারেন সময় দিয়েছেন, এই জন্য উনি বারবার দাঁড়াবে এরকম ভাবে। না এটা তো ঠিক নয়। তার ত্রিপুরা বিধানসভা প্রথম ঘটনা। ধন্যবাদ। সবাই সহযোগিতা করে। মাননীয় সদস্যগণ, প্রশ্নের পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্ন প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলি সহ তারকাবিহীনগুলি চিহ্নবিহীনগুলি প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এখন স্মৃতিচারণ। মানে সদস্যগণ, আজকের কর্মসূচিতে 5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পর্যায়ক্রমে পাঠ করছি। স্মৃতিচারণ প্রাক্তন সদস্য কালিদাস দত্তের প্রয়াণের স্মৃতিচারণ। মানে আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবগতি করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্ত গত 17 মে 2026 ইংরেজি তারিখে বিকেল 4:22 নাগাদ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কালিদাস দত্ত 1950 সালের 10 জানুয়ারি আসামের দিগ্বয়ে জন্মগ্রহণ করেছিলেন। ধর্মনগরে বিবিআই স্কুলে শিক্ষা লাভের পর শিলচরের গুরুচরণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি করেন। তিনি দীর্ঘদিন ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে শিক্ষক হিসেবে কর্মরত থেকে বহু ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং 1988 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জয়ী হন।
কালিদাস দত্ত 1988 সন থেকে 1993 সন পর্যন্ত ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। কালিদাস দত্তের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য ফজলুর রহমানের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ফৈজুর রহমান গত 23 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 1:10 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত নিজ বাসভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফৈজুর রহমান 9 মে 1952 ইংরেজি সালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ইসাই লালসরা গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর ত্রিপুরা কর্তৃ বিধানসভা কেন্দ্র থেকে তিনি 1977 ইংরেজি থেকে 2013 ইংরেজি পর্যন্ত মোট 8 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং সাফল্যের সাথে বিশেষ করে শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বভার সামলে ছিলেন। পাশাপাশি উনি রাজ্য হজ কমিটি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দক্ষতার সাথে কাজ করে গেছেন। ফৈজুর রহমানের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা গত 20 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 11:26 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মৃত্যুকালে তিনি 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নিরাজয় ত্রিপুরা 1939 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। 1978 সালে নাতিন মনু পঞ্চায়েতের প্রথম পঞ্চায়েত প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে কার্যনির্বাহ করেছিলেন। 2008 এবং 2013 সালে তিনি সামুনি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম দলের প্রার্থী হয়ে 2 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার গোটা জীবন ছিল অত্যন্ত সাদামাটা। তিনি প্রায়শই উনার প্রিয় সংপ্রেং বাদ্যযন্ত্রটি বাজাতেন। আদিবাসী অধিকার রক্ষা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ের ক্ষেত্রে নিরাজয় ত্রিপুরার অবদান এক উজ্জ্বল অধ্যায় হিসেবে অমর হয়ে থাকবে। নিরাজয় ত্রিপুরার প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন রাজ্যপাল DY পাটিলের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর গানদেও যশবন্ত রাও পাটিল তথা DY পাটিল গত 4 আগস্ট 2026 ইংরেজি তারিখে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। DY পাটিল 1935 সালের 22 অক্টোবর মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেন। 2009 সালের 27 নভেম্বর থেকে 2013 সালের 11 মার্চ পর্যন্ত তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বিহারের রাজ্যপাল এবং সংক্ষিপ্ত সময়ের জন্য পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন। DY পাটিল 1957 সাল থেকে 1962 সাল পর্যন্ত মহারাষ্ট্রের কোলাপুর কর্পোরেশনের মেয়র এবং 1967 ও 1972 সালে মহারাষ্ট্রের পানহালা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মহারাষ্ট্র জুড়ে অসংখ্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1991 সালে মহামান্য রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন।
ত্রিপুরা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে রাজ্যের উন্নয়নে তার গঠনমূলক ভূমিকা এবং মানুষের প্রতি আন্তরিকতা ত্রিপুরাবাসীর কাছে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই সভা প্রয়াত DY পাটিলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। প্রাক্তন সদস্যা বিধানসভার শ্রীমতী গৌরী ভট্টাচার্যের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা গৌরী ভট্টাচার্য গত 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে ভোর 3:55 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় আগরতলা উষা বাজার এলাকা সংলগ্ন সিনাইহান স্থিত নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 94 বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গৌরী ভট্টাচার্য 1932 সালের 24 নভেম্বর অবিভক্ত ভারতের তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার তালসর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় তিনি পরিবার সহ ত্রিপুরায় চলে আসেন। 1972 সালে তিনি সিঙ্গারবিল পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। 1977 ও 1983 সালে বরজলা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে CPIM প্রার্থী হিসাবে পরপর দুবার নির্বাচিত হয়ে ত্রিপুরা বিধানসভার একজন মহিলা সদস্যা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যে নারী আন্দোলনের অগ্রণী নেতৃত্ব হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। 1984 সালে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন গড়ে তোলার পেছনে গৌরী ভট্টাচার্যের যথেষ্ট অবদান ছিল। তিনি দলমত নির্বিশেষে সব অংশের মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় এবং মাটির মানুষ। প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এখন আমি এই সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য ও সদস্যবৃন্দকে প্রয়াত কালিদাস দত্ত, ফৈজুর রহমান, নিরাজয় ত্রিপুরা, DY পাটিল এবং গৌরী ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেক্রেটারি স্যার দেখবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রতিবেদন উত্থাপন ও গ্রহণ।
মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রতিবেদন পেশ, বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশনের 27 আগস্ট বৃহস্পতিবার 2026 ইংরেজি তারিখ থেকে 31 আগস্ট সোমবার 2026 ইংরেজি পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি সবাই বিবেচনার উদ্দেশ্যে পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, 27 আগস্ট বৃহস্পতিবার 2026 তারিখ থেকে 31 আগস্ট সোমবার 2026 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে, এই সংক্রান্ত প্রতিবেদনটি আমি এখন সবাই বিবেচনার জন্য পেশ করছি। এখন প্রতিবেদনটি হাউজের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব প্রতিবেদনটি সভা কর্তৃক গৃহীত হলো। একটি ঘোষণা একটি ঘোষণা। মাননীয় সদস্যগণ, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী 31 আগস্ট 2026 তারিখে বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আগামী 28 আগস্ট 2026 এবং 31 আগস্ট 2026 তারিখে রেফারেন্স নোটিশ এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যকে বিশেষভাবে অনুরোধ করছি। কিছু বলবেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বলুন না। প্রথম স্যার দেশ, দ্বিতীয় পার্টি, তৃতীয় ব্যক্তি। 19 আগস্ট 2026 কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস ত্রিপুরা আসতেই পারেন। ফিদেল কাস্ত্রোর জন্মদিন পালন করেন সাবরুমের ওল্ড টাউন হলে, এটাও আমার আপত্তি নেই। 21 আগস্ট উনি রবীন্দ্র ভবনে যান, সেখানেও জন্মদিন পালন করেন। বিরোধী দলনেতা নিজেও সেখানে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানেশ্বর ছিলেন সেখানে। উনি সিপিএম পার্টি অফিসেও যান। উনি আসতে পারেন, যেতে পারেন, এতে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের অফিসে, কি কংগ্রেস, কি বিজেপি, কি ত্রিপুরা মাথা, কি আইপিএফটি, কোনো দলের অফিসে কিন্তু যায়নি। উনি যখন আসেন, কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সেন আগুয়েলেরা ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বর্তমান যে আধুনিক কিউবা, সেই আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানেন। প্রশংসা করলেন ভারতেরও। উনি বলেছেন সবুজ ত্রিপুরা মনে কিউবাতে আছে, ইংরেজিতে বলছিলেন বক্তৃতা। একের পর্যন্ত স্যার সব ঠিক, কিন্তু সেখানে
সরকার উনিও বক্তব্য রাখেন, বিরোধী দল নেতা উনিও বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে নেই, আমি ওনার কথা কিছু যাচ্ছি না। জিতেন্দ্র বক্তব্য রাখতে গিয়ে ওনার বক্তব্যটা স্যার আমার এটাতে রেকর্ডে আছে, বললে আমি শুনিয়ে দেব। মার্কিন সাম্রাজ্যবাদীকে গালি দিতে গিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তিনি বিদেশি অতিথির সামনে বলেছেন, আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে নয়, এটা আমাদের ভারতীয় উপমহাদেশও, যে কারণে আমাদের স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকমভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না। জিতেন্দ্র শুধু এটা বলেননি, উনি রাষ্ট্রবাদকে পর্যন্ত কটাক্ষ করেছেন, ন্যাশনালিজম। স্যার, কিউবার সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে ভারত চিরকাল কিউবার সাথে ছিল। এখন প্রশ্ন হল, এই যে জিতেন্দ্র বাবু বিরোধী দল নেতা, উনি শুধু এটা নয়, ওইখানে যে রবীন্দ্র ভবনে প্রোগ্রামে জাতীয় পতাকা দেখবেন না, এটা হলো জাতীয় পতাকা, আপনার দুপাশে আছে দেখবেন। জাতীয় পতাকা না টানলে এই ধরনের একটা পোস্টার রাখেন, একটু লজ্জা করলে দেবে পোস্টার, এটা পোস্টার কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, এটা টানিয়ে এবং কিউবার সমস্ত পতাকা উনি দিলেন। সেখানে যারা আয়োজন করেছেন, আয়োজন কারা করেছেন আমি তাও বলছি একটু আগে, সেখানে নিয়ম কি, যখন কোন দেশের রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা সেই দেশের জাতীয় পতাকা থাকবে, এবং যদি কোনো ফ্ল্যাগ দেখতে হয়, যদি আমি ফ্ল্যাগ ধরি, আমি ওই সবাই যদি থাকি, যার যার ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা আমাদের দেশে থাকবে, তাদের দেশে থাকবে। শুধু কিউবার পতাকা, কিউবার পতাকা, কিউবার পতাকা। শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয় স্যার, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, সেই সময় সেই বছর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয়নি। স্যার, ভারতকে 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 কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারলেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে হবে ভারত কোন দেশের 1 ইঞ্চি জমি রেখেছে? বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের হাতে দিয়ে এসছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে? বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য মার্কিনের সাথে যোগাযোগ করে এটা করেছে। লজ্জা করে না? আজকে প্রশ্ন সেখানে, শুধু সেখানে প্রশ্ন রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে উনি বলছেন রাষ্ট্রপতি পক্ষে, স্যার বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞাসা করুন স্যার, বিদেশি অতিথির সামনে, বিদেশি অতিথির সামনে কোন নিজের দেশকে ছোট করে দেখানো, এটা কি আশ্চর্য? এখন বস্ত পায়নি এত বিদেশি চোর, বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো, এই সভা আর এই সময় কারা থাকবে? রাষ্ট্রবাদীরা না দেশদ্রোহীরা? এটা ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার হতে হবে। কোনো কথা নাই। তারা স্যার, তারা এক এক বলে করছে। দেশদ্রোহী, দেশদ্রোহী, চোর, এজেন্ট, দেশের এজেন্ট, বিদেশের এজেন্ট।
স্যার ফিদুল কাস্তুর জন্মদিন আলোচনা সভা, আপনারা আসুন। ঠিক আছে, এলপি স্যার আলোচনা ওনার পরে। কারণ কে ডেকেছে? সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়। কে ডেকেছে? নেই। কে ডেকেছে? কারা ডেকেছে? সমিতি সভা, আপনারা আসুন। কে কে ডাকছে? সিপিএম নামটা দিয়ে পর্যন্ত লজ্জা করে, মানুষ তাকে মারবে বলে, মানুষকে মারবে বলে তাকে লজ্জা করে সিপিএম নাম দেওয়ার জন্য। এখন আগে ঠিক হোক, এটা স্যার ওই দিন থেকে বিশ্বাস করুন তারা থাকতে পারে। ওই দিন থেকে আমি ঘুমোতে পারিনি। আমরা রাষ্ট্রবাদী এরকম, আমি চীনের দালাল না, পাকিস্তানি এজেন্ট নয়, ইউরোপী পাকিস্তানি এজেন্ট, এখন আপনি ঠিক করুন, রাষ্ট্রবাদী থাকে, রাষ্ট্রবাদী থাকবে। এখন আপনি ঠিক করুন। আচ্ছা ওরা ঠিক আছে, এখন না স্যার, বিদেশি এজেন্টরা থাকবে, রাষ্ট্রবাদীরা থাকবে। আমি তো কংগ্রেস সম্বন্ধে বলি, যাদের দেশকে টুকরা টুকরা করার জন্য প্ল্যান, সমস্ত জায়গায়, সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত, এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো টুকরো করতে চায়। দে আর দি এজেন্ট অফ দি ফরেনার্স, বিদেশের এজেন্ট যারা, তাদেরকে গেলে তাদের অধিকার নিয়ে টাকা স্যার। একটা ছেলে বলছে, ওয়ান জৈবিক সুমন পাঠক সামাজিক বাদী মন্তব্য, যে পার্টি নিজের দেশের পতাকা অবমাননা করে সে আবার বড় বড় কথা বলে। আজকে কি এখন মনে হচ্ছে ওদের নিজের থেকে চলে যাওয়া উচিত। আই থিঙ্ক, আমি কিচ্ছু বলবো না, নাও ইউ ডিসাইড। এলপি সাহেব আপনি কিছু বলবেন কি? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে স্যার, মাননীয় পরিষদীয় দলনেতা এই মন্ত্রী আপনি বললে আমি রেকর্ড শুনিয়ে দেবো। আমিও শোনাবো তাহলে রেকর্ড শুনিয়ে দেবো। আপনি আমাদের রাষ্ট্রবাদের বিরুদ্ধে আমাকে বলতে হবে, রাষ্ট্রবাদের বিরুদ্ধে বলতে হবে, বিদেশের বিরুদ্ধে আমাকে স্যার আমাকে বলতে হবে, রাষ্ট্রবাদের আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। আরে আরে ব্রিটিশের দালাল, ব্রিটিশের দালাল, আরে ব্রিটিশের দালাল কথা বলে বলে আমেরিকার দালাল হ্যাঁ কই না, ব্রিটিশের দালাল ঠিক আছে, বলেন 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 স্যার, ব্রিটিশের দালালি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা হয়েছে, তো এইগুলো গায়ে লেগেছে। আমরা খুব খুশি, আমরা খুব খুশি। মার্কিনের পক্ষে আমরা ওই চীনের সাথে মার্কিন যুদ্ধের সময় দালালি করবো, পাকিস্তানের যুদ্ধের সময় খুশি, সব জানে দালালি করবে। এটা সবাই জানে, ভারতবর্ষে দেখলো কোনো রাজ্যে সবাই তাদের সামনে আছে দালালরা। এখন আমেরিকার দালালি করছে, আছে পাকিস্তান কোনো দালালি করছে, কোথাও নেই। রিজেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমি যে বিষয়টা আনতে চাইছি স্যার, আমি যে বিষয়টা আনতে চাইছি স্যার, খুব গুরুত্ব বলেন 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 বলেন। বিষয়টা হলো স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে প্রায় 16 বছর বাদে আমাদের দেশে জেনারেল সেন্সাস শুরু হয়েছে। নাও স্যার হাউস ওরা আগে ঠিক করতে ওরা থাকতে পারবে কিনা? আরে বাবা স্যার 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 কি চলতে দেবেন এভাবে? তারা থাকতে হবে, চলতে দেবেন? একটাকে Yes, I am a member of the House. Who are you? I am the tribe. I am Indian. I am Indian. আরে তোমার Indian. এর ভূমিকা Indian. We are Indian. We are Indian. এই কোন ভূমিকা নেই। We are Indian. সেই বলে কথা বলে বলা হচ্ছে রাখা উচিত। স্যার, এদের সাথে কথা বলা উচিত নয়। রাস্তা থাকা উচিত। স্যার কি বলছে স্যার
উনি বলছে আমি কে, আই এম ইন্ডিয়ান। ভারতীয়, আমরা ইন্ডিয়ান। ইউ আর দি এজেন্ট অফ দি ফরেনার্স। স্যার হ্যাঁ স্যার, একটা ক্ষেত্রে না থাকতে পারে। আমি যেহেতু প্রশ্ন উঠেছি, আপনি একটু দুবিধায় পড়ছেন। হ্যাঁ হ্যাঁ, তাই এক্ষেত্রে আমার বক্তব্য এক করতে পারে। উনি যদি বলে যে ওখানে যে বলেছি এটা আমার ভুল হয়েছে, আমি ওই ক্ষমা চান রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে। আপনি ঠিক করবেন নাকি? আপনি ঠিক করবেন নাকি? কি বলেছি আমি? স্যার, আমি যে বিষয়টা বলতে চাইছি, আচ্ছা উনি বলতে চাইছেন, এলকুই সাহেব বলতে চাইছেন, আপনি শুনুন। আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো রিগার্ডিং দিস সেন্সাস। না 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 স্যার, শুধু এটা নয়। আরে রতনলাল কাছে শিক্ষা হবে না প্লিজ। কোন আসরে কিভাবে স্যার রতনলাল নাথের কাছে শিখতে হবে না এগুলো। ঠিক আছে স্যার, 19 তারিখ যেদিন যা হয় বার্থডে কাস্ত্র, সেদিন ত্রিপুরা কার জন্ম জয়ন্তী পালন করেছে? 19 তারিখ ত্রিপুরা ছুটি ঘোষণা, ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে। কে উনি কি বলতে চায়? মরবি বিক্রম উনি কি বলতে চায়? বিক্রমের জন্মদিন উনি আবার ভারতবর্ষে কি করবে? আপনি ঠিক করবেন না স্যার, ইয়ে করবেন না। আই ডোন্ট নো what you to decide? India, India, India. I am the very much Indian. Chinese, not like you. Pakistani, not like you. Pakistani, you are the British Salam. You are the British Salam. You are Pakistan. Agent of Pakistan. You are the agent of Pakistan. You are the agent of China. You are the agent of Pakistan. I am Indian. You are not an Indian. স্যার, আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থাকবে, আমাদের দেশে খাবে, আর বিদেশের দালালি করবে। বাবা, ব্রিটিশের দালালরা কি কথা বলছে? ব্রিটিশের দালালদের এই সমস্ত কথা বলার একটি নেই, চাইতে হবে। লজ্জা শরম নেই ব্রিটিশের দালাল। ঠিক আছে, ঠিক আছে, একটু রিপ্লাই দেন। স্যার, আপনি এলকুই সাহেব বলেন। স্যার, নো স্যার, নো স্যার, উনি পারবে না। ওনারা ক্ষমা চাইতে হবে। আরে বাবা, ক্ষমা চাইতে হবে। উদ্যোগ করুন, এটা করতে পারে না কিছু কথাবার্তা বলে। না, উদ্যোগ করতে হবে স্যার, উদ্যোগ করতে হবে। আরে কে কে বলছে? উদ্যোগ করুন, চাইতে হবে। অসরকার ক্ষমা চাও। আপনি যেরকম নেগেটিভ দিয়েছেন, দেশের মানুষের জন্মদিন পালন করে না। আরে বাবা, বিদেশের দিয়ে এজেন্ট অফ পাকিস্তান, এজেন্ট অফ চায়না, এজেন্ট অফ ফরেন কান্ট্রিজ, ইউ আর টেকিং মানি ফ্রম দি ফরেনার্স। এই হাউস একটা পর্যন্ত এটা স্থগিত রাখা হলো। দুটো হবে। ঠিক আছে, এটা 2টা পর্যন্ত স্থগিত রাখা হলো। একটা তো একটা তো বেজে গেছে। 2টা পর্যন্ত এবং বুঝানো সবাই করে আসবেন 2টা পর্যন্ত।